ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ গল্পটি। এটা তোমাদের ক্লাস 8-এর শেষ অধ্যায়। গল্পটি লিখেছেন জিওনো। গল্প শুরু করার আগে লেখক সম্পর্কে কয়েকটি কথা। জিওনো একজন ফ্রেঞ্চ রাইটার, অর্থাৎ ফ্রান্সের অধিবাসী ছিলেন। 1895 সালের 30শে মার্চ তার জন্ম হয় এবং তার বেশিরভাগ যে লেখা সেগুলো এই যে প্রভেন্স রিজিয়ন অফ ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের যে পুরনো প্রাচীন অঞ্চল, যে পাহাড়গুলো রয়েছে সেই সমস্ত এলাকার উপর বেশ করেই তার কিন্তু গল্পগুলো লেখা রয়েছে বেশিরভাগ। তার আমরা যে গল্পটা পড়তে চলেছি, অর্থাৎ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, এবং আরেকটা গল্প রয়েছে দ্য হর্সম্যান অন দ্য রুফ। এই দুটো গল্প যখন তার প্রকাশিত হয়, তার লেখায় দুটো গল্প যখন প্রকাশিত হয়, এরপর থেকেই তিনি বেশ ফেমাস হয়ে পড়েন। তার আরও কিছু লেখা রয়েছে, যেমন কলিন, সেকেন্ড হারভেস্ট, উনরিও স্যান্স ডাইভার্সটিমেন্ট, এসবগুলো। তো যাই হোক, আমাদের যে আজকের যে গল্পটা, সে গল্পে শেষে আমরা দেখব লেখকের পরিভাষায় একটা মানুষ, একটা সাধারণ মানুষও যে অসাধারণ কাজ করতে পারে, যে কাজটা হয়তো ঈশ্বর ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয়, একটা মানুষ যে সে কাজটা করতে পারে সেটারই একটা উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। লেখক তিনি তার কথা মতো তিনি একটা অজানা জায়গায় বেড়াতে যাবেন এবং সেক্ষেত্রে একজনের সাথে দেখা হবে যার কার্যকলাপ, সৃষ্টিমূলক কার্যকলাপ প্রায় ঈশ্বরের সমতুল্য। এটাই তিনি শেষ পর্যন্ত বুঝিয়েছেন। যাই হোক, গল্পটা শুরু হচ্ছে এইভাবে। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. তাহলে অ্যাবাউট 40 ইয়ার্স এগো, প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট অন আ লং হাইক, আমি একটা দীর্ঘ পদযাত্রায় বেরিয়েছিলাম। এবার পাহাড়ের ক্ষেত্রে, পাহাড়ে অনেক সময় মানুষেরা যখন ওঠে সেটাকে বলা হয় হাইকিং, অর্থাৎ এমনি নর্মালি যেসব পাহাড়ে, পর্বতে নয় কিন্তু পাহাড়ে যেসব ওঠা, সেগুলো কিন্তু হাইকিং বলা হয়। অর্থাৎ একটা অজানা জিনিসকে জানারও যে একটা প্রয়াস, এটা কিন্তু তার মধ্যে একটা। তো অনেকেই করে, বিশেষ করে ফরেন কান্ট্রিতে এগুলো খুব হয় যে তারা কোনো একটা সামার ভ্যাকেশনে বা কোনো একটা ভ্যাকেশনে তারা একটা ব্যাগ নিয়ে, হ্যাঁ, এটা বেরিয়ে পড়লো। সেই ব্যাগে তাদের নিত্য প্রয়োজনীয় যত কিছু থাকে সেই ব্যাগটাতে রাখা হয় এবং তারা একটা লম্বা যাত্রায় অজানাকে জানার যে একটা ইচ্ছা, সেটার একটা প্রয়াসে, চেষ্টায় তারা বেরিয়ে পড়ে। তো যাই হোক, এখানে লেখকও প্রায় 40 বছর আগে একটা দীর্ঘ হাঁটা পথে যাত্রায় গিয়েছিলেন থ্রু হিলস, পাহাড়ের মধ্যে দিয়ে, অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, যেটা পর্যটকদের জন্য একদম অজানা একটা জায়গা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই পুরনো বা প্রাচীন অঞ্চলে, হোয়ার দ্য আলপস পেনেট্রেট ইন্টু প্রভিন্স, যেখানে আলপস পর্বতমালা যেটা আমাদের রয়েছে, আলপস পর্বতমালা, সেটা প্রভিন্স, অর্থাৎ প্রভিন্স বলতে এখানে বোঝানো হয়েছে যে ফ্রান্সের দক্ষিণ পূর্ব অংশ যেটা একটা রয়েছে, সেই অংশটাকে প্রভিন্স বলে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেখানে আলপস পর্বতমালাটা কি হচ্ছে, এই যে ফ্রান্সের দক্ষিণ পূর্বাংশে ঢুকে গিয়েছে যেদিকে, ঠিক সেই জায়গা বরাবর তিনি একটা হাইকিংয়ে গিয়েছিলেন। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। এই যে জায়গাটা, এই এলাকাটা, এই অঞ্চলটা অনুর্বর এবং বেশ একঘেয়েমি জমিতে ভরা ছিল। অর্থাৎ জায়গাগুলো খুবই অনুর্বর, সেখানে কোনো ফসল টসল তো ছিলই না, এবং সেই জায়গাটা একঘেয়ে, মনে তো যেখানে চোখ যায়, ঠিক যেমন ধরো আমরা যদি বলি মরুভূমিতে মিডিলে যদি আমরা দাঁড়াই, তাহলে চারিদিকে যেদিকে তাকাবো সেদিকেই কিন্তু শুধু বালি আর বালি, একঘেয়েমি অবস্থায় যেদিকে তাকাই একই জিনিস।
অর্থাৎ একই জিনিস দেখে দেখে মানে যে একঘেয়েমির যে বিষয়টা, এখানে ঠিক তাই, যে এই যে এলাকাটা যেটাতে তিনি ট্রাভেল করছিলেন, এই জায়গাটাও কিন্তু সেই রকমই একঘেয়েমি এবং অনুর্বর জমিতে ভরা ছিল। অর্থাৎ একই রকম জমি সেখানে। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে ওয়াইল্ড বা বুনো ল্যাভেন্ডার ছাড়া অন্য কিছুই কিন্তু ফলতো না বা গজাতো না। অর্থাৎ সেই যে জায়গাটা এতটাই অনুর্বর ছিল যে সেই জায়গাতে ওয়াইল্ড ল্যাভেন্ডার অর্থাৎ ক্যাকটাস জাতীয় এক প্রকার উদ্ভিদ সেটা ছাড়া সেখানে কিন্তু কোনোদিনই কিছু জন্মাতো না। অর্থাৎ জায়গাটা এতটা অনুর্বর ছিল সেই বিষয়টায়। যাই হোক, দেখো নেক্সট প্যারাগ্রাফে, আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, আমি এই দেশটাকে পার করছিলাম তার সব থেকে প্রশস্ত অংশটা দিয়ে। অর্থাৎ ধরো সাপোজ আমাদের ইন্ডিয়াকে যদি আমরা ক্রস করি, তাহলে যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে ট্রাভেল করি, তাহলে এপার ওপার হতে প্রায় মুম্বাইয়ের কাছে এটা সবচেয়ে চওড়া জায়গা বলতে পারি আমরা, বা অরুণাচল প্রদেশ থেকে করলে সেটা সবচেয়ে প্রশস্ত জায়গা বলতে পারি। এখন যদি আমরা পার করি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, কিন্তু যদি আমরা নিচের দিকে চলে যাই সাউথের দিকে, সেখানে ম্যাপটা দেখলে বুঝবে যে তোমরা সেটা একটু তুলনামূলকভাবে অনেকটাই সরু জায়গা। তাহলে সেই জায়গা দিয়ে পাস করলে কিন্তু অতটা পথ অতিক্রম করতে হবে না যতটা এপার ওপার হতে গেলে লাগবে। তাই সেক্ষেত্রে লেখক যে দেশটাকে যখন পার করছিলেন, সে পার করছিলেন কোনখান দিয়ে, তার সব থেকে প্রশস্ত বা চওড়া যে জায়গাটা ছিল সেখান থেকে। অর্থাৎ লেখক বলছে যে আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, আমি এই দেশটাকে অতিক্রম করছিলাম তার সব থেকে প্রশস্ত অংশটা দিয়ে, সব থেকে যে জায়গাটা চওড়া সেই জায়গা বরাবর তিনি পার হচ্ছিলেন। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং প্রায় 3 দিন হাঁটার পর, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেসোলেশন, আমি নিজেকে দেখতে পেলাম একদম পরিপূর্ণ নির্জনতার মধ্যে, একদম পুরো ডিসোলেশন অর্থাৎ একদম নির্জন একটা এলাকায় পুরোটাই। ঠিক আছে। আই ওয়াজ ক্যাম্পড, আমি তাঁবু টাঙালাম বা তাঁবু খাটিয়েছিলাম। নেক্সট টু অ্যান অ্যাবান্ডন ভিলেজ, একটি পরিত্যক্ত গ্রামের পাশে। অর্থাৎ গ্রামটা পরিত্যক্ত, আগে ছিল গ্রামের লোকজন হয়তো, কিন্তু এখন বর্তমানে সেখানে কিন্তু কেউ নেই, অর্থাৎ সেখান থেকে ছেড়ে চলে গেছে। অনেক সময় এই সব ক্ষেত্রে কখন হয়, অনেক সময় দেখা যায় যে কোনো একটা আগের যুগে বেশিরভাগ এটা হতো যে আগের যুগে কোনো একটা জায়গায় হয়তো কলেরা রোগ কোনো একটা গ্রামে প্রভাব ফেলেছে, সেই গ্রামকে গ্রাম মানুষ মরতেই থাকতো, ফলে সেই গ্রামটা ছেড়ে সবাই কিন্তু জীবন রক্ষার্থে কিন্তু পালিয়ে যেত। তো বিষয়টা এখানে জায়গায় এখন সেই সিচুয়েশনটা হয়তো বা নেই, বা হয়তো নেই বললেই চলে, কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে, জলের যে চাহিদাটা এখনও, জল বা ভালো একটা পরিবেশের যে চাহিদাটা সেটা কিন্তু এখনও রয়ে গেছে। তো আমরা এরপরে যখন পড়লে বুঝতে পারবো যে এই যে জায়গাটাতে একসময় কোনো একটা গ্রাম ছিল সেটা এখন নেই, তার পিছনে মেন কারণ কিন্তু জল। অর্থাৎ একসময় এখানে একটা জল পাওয়ার একটা ব্যবস্থা ছিল, এখন সেটা কিন্তু আর নেই, এই যে বিষয়টা, ঠিক আছে, তার জন্যই। তাহলে আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডন ভিলেজ, আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশেই তাঁবু টাঙিয়েছিলাম। আই হ্যাড ইউজড, আমি ব্যবহার করে ফেলেছিলাম, দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমার কাছে থাকা জলের শেষটুকুও, দ্য ডে বিফোর, আগের দিন অর্থাৎ আজকে যে গল্পটা বলছে লেখক যে দিনে, তার আগের দিনে কিন্তু লেখকের কাছে থাকা যে জলটা নিয়ে লেখক বেরিয়েছিলেন সেই জলটা কিন্তু শেষ হয়ে গেছে। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার প্রয়োজন ছিল আরও জল জলের, ঠিক আছে, আরও জলের কিন্তু জল খুঁজে দেখার বা খুঁজে পাওয়ার কিন্তু প্রয়োজন ছিল, স্বাভাবিক দরকার জলের একটা মানুষের। দিজ রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন আই স্প্রিং অর এ ওয়েল দেয়ার, এই যে গ্রামের যে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো বা ভাঙাচোরা বাড়িগুলো, এটা কি করলো, মেড মি থিঙ্ক, আমাকে এইটা ভাবিয়ে তুলেছিল যে দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম, সেখানে অবশ্যই অ্যাট ওয়ান টাইম কোনো এক সময়ে হ্যাভ বিন আই স্প্রিং অর এ ওয়েল দেয়ার, সেখানে কোনো একটা ঝর্ণা বা সেখানে কোনো একটা কুয়ো ছিল। অর্থাৎ দেখো মানুষ তো সেখানে ছিল একটা গ্রামে, তাহলে মানুষ সেখানে যদি জল না থাকে তাহলে সেই জায়গায় মানুষের বসতি গড়ে ওঠা কিন্তু খুব মুশকিল, যেমনটি মরুভূমিতে হয়, মরুভূমিতে মানুষের কিন্তু বাস থাকে না। তার প্রথম কারণটাই কিন্তু তাই যে এখানে জলের ব্যবস্থা নেই, অর্থাৎ মানুষ সমস্ত কিছু ছেড়ে দিলেও কিন্তু জল আর অক্সিজেন, এটা তার প্রথম মানে সবথেকে গুরুত্বপূর্ণ যে চাহিদা দুটো, এই চাহিদা পূরণ করতে কিন্তু অবশ্যই হবে। এবার সেক্ষেত্রে এই দুটোর অভাব যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু মানুষের বসতি গড়ে ওঠা সম্ভব নয়। তো ঠিক আছে, সেই বিষয়টা এখানে যে এই যে গ্রামের পরিত্যক্ত বাড়িগুলো, এগুলো লেখককে এটা ভাবিয়েছিল যে সেখানে অবশ্যই কোনো একটা সময় ছিল, তবেই তো সেখানে বসতি গড়ে উঠেছিল। তাহলে সেই বিষয়টা তাই যে
দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, সেখানে সত্যিই একটা ঝর্ণা ছিল। বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা এখন শুকনো, শুকিয়ে গেছে, এরাও পালিয়ে গেছে সেই জায়গা থেকে। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, পুরো প্রাণের যেন কোনো লক্ষণ সেখানে নেই, পুরো জীবনটা যেন সেখানেই। এবার আমরা নেক্সট দেখব, ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে, এটা ছিল একটা খুব সুন্দর জুন মাসের দিন, উইথ প্লেন্টি অফ সান, একদম রোদে ভরা, মানে প্রচুর সূর্যের তাপ যে বিষয়টা। বাট অন দিজ শেল্টারলেস ল্যান্ডস, কিন্তু এই আশ্রয়হীন এলাকায়, হাই আপ ইন দ্য স্কাই, অনেক উঁচুতে আকাশে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস এক নাগাড়ে শীষ দেওয়ার মতো আওয়াজ করে যাচ্ছিল। তাহলে যে দিনটাতে লেখক হাঁটছে, সেই সময় কি হচ্ছে, এটা খুব একটা সুন্দর জুন মাসের সুন্দর একটা দিন, যেখানে সূর্যের তাপের অভাব নেই, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে আশ্রয়হীন জায়গা, যেখানে থাকা বা রেস্ট নেওয়ার একটা জায়গা নেই, সেই জায়গায় কিন্তু কি হচ্ছে, হাই ইন দ্য স্কাই, অনেক ওপরে আকাশে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস কিন্তু অবিরাম সিঁড়ি দিয়ে যাচ্ছিল। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট, এটার আওয়াজ ছিল ঠিক যেন সেই বন্য প্রাণীর মতো, ডিস্টার্বড ডিউরিং ইটস মিল, যাকে খাওয়ার সময় যেন বিরক্ত করা হয়েছে। অর্থাৎ খাওয়ার সময় একটা কুকুর দেখবো অনেক সময় কোনো একটা অনুষ্ঠান বাড়ির পিছনে যেখানে পাতাগুলো ফেলে রাখা হয়, সেখানে দেখবে কুকুরের মধ্যে ঝগড়া হয়, এই ঝগড়ার সময় একটা রাগান্বিত স্বরের যে আওয়াজ, ঠিক সেই রকম একটা বন্য পশুকে যখন খাবারের সময় যদি বিরক্ত করা হয়, তার যে মুখ থেকে যে রাগান্বিত যে স্বরের আওয়াজটা বা ডাকটা বেরোবে, ঠিক সেই রকম আওয়াজ মনে হচ্ছিল যেন এই বাতাসের আওয়াজটা। ঠিক আছে, যাই হোক, আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার তাঁবুটাকে সরাতে হয়েছিল। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পর, আই স্টিল হ্যাডেন্ট ফাউন্ড ওয়াটার, আমি তখনও কিন্তু জলের কোনো সন্ধান পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং কোনো কিছু আশাও আমাকে জোগাতে পারলো না যে আমি পাবো কিনা, অর্থাৎ আর কোনো পাওয়ারও কিন্তু সে আশা বা তিনি আশা কিন্তু পেলেন না, যে আর একটু হেঁটে চলো তাহলে হয়তো জলের সন্ধান পাওয়া যাবে, এরকম কিন্তু কোনো আশাই কিন্তু তিনি দেখলেন না। ঠিক আছে, তারপর দেখো, এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, সেখানে সর্বত্রই, সব জায়গাতে সেখানে একই শুষ্কতা, যেদিকে দেখছে সেদিকে একই রকম। ঠিক আছে, একই শুষ্কতা। দ্য সেম স্টিফ উডি প্ল্যান্ট, সেই একই রকম শক্ত কাঠযুক্ত ছোটো ছোটো গাছ, উডি প্ল্যান্ট, ছোটো ছোটো গাছ। আই থট, হঠাৎ করে এরকম হচ্ছে, আই থট আই স ইন দ্য ডিস্ট্যান্স দ্য শ্যাডো অফ এ ফিগার, ঠিক সেই সময় আমার মনে হলো দূরে যেন একটা মানুষের ছায়া দেখতে পেলাম। ঠিক আছে, অন এ চান্স, সুযোগ নিয়ে, দেখা যাক কি অবস্থা, দেখি। অনেক সময় মরীচিকা দেখতে পাওয়া যায় এরকমভাবে, যে জলের সন্ধানে পথিকেরা এগিয়ে যায়, কিন্তু সেখানে শুধুই বালি আর বালি, ঠিক সেই রকমই ব্যাপার হয়েছে লেখকের ক্ষেত্রেও, কিন্তু এখানে মরুভূমি নয়, কিন্তু জায়গাটা প্রায় ওরকমই, শেল্টারলেস একটা ল্যান্ড, যেখানে জলের কোনো সন্ধান তিনি পাচ্ছিলেন না, আর অলরেডি তিনি তার কাছে থাকা অবশিষ্ট জলটুকু কিন্তু ব্যবহার করে ফেলেছিলেন। তো যাই হোক, তিনি মনে হলো তার দেখে দূর থেকে যে এটা কোনো একটা মানুষের ছায়া মূর্তি যেন দেখা গেছে। ঠিক আছে, তাই অনেক চান্স সুযোগ নিয়ে আই হেডেড টুয়ার্ডস ইট, আমি এটার দিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ আ শেফার্ড, এটা ছিল একজন মেষপালক, একজন মেষপালক তিনি। 30 ল্যাম্পস অর শো, 30টা ভেড়া বা তার কয়েকটা বেশি এরকম, ওয়ার রেস্টিং নিয়ার হিম, তার কাছে বিশ্রাম নিচ্ছিল, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, সেই গনগনে আগুনওয়ালা সেই জ্বলন্ত মাটিতে, অর্থাৎ চারিদিকে গরমের উত্তাপে মাটিগুলো তেপে উঠেছে, সেইখানে কিন্তু ভেড়াগুলো তার কাছেই, সেই মেষপালকের কাছেই কিন্তু তারা বিশ্রাম নিচ্ছিল। লেখক এগিয়ে গেলেন, যাই হোক স্বাভাবিক, এটা স্ক্রিপ্ট করেছে। যাই হোক, হি গেভ মি আ ড্রিঙ্ক, তিনি আমাকে একটা পানীয় দিলেন, অ্যান্ড আ লিটল লেটার, এবং কিছুক্ষণ পর, হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, তিনি তার সেই কুটিরে নিয়ে গেলেন। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তিনি তার স্যুপ যেটাকে ঝোল ঝোল আমরা স্বাভাবিক বলি, কিন্তু অ্যাকচুয়ালি স্যুপটা আলাদা ধরনের হয়, ডাইরেক্টলি খাওয়া যায়, মানে পান করা যায়, সরি। তো যাই হোক, হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তিনি আমার সাথে তার স্যুপটা ভাগাভাগি করে নিলেন। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট,
আই উড পাস দ্য নাইট দেয়ার, এবং তখনই এটা ঠিক হয়ে গেল, বা তখনই তিনি রাজি হয়ে গেলেন যে আমি রাত্রিটা সেখানেই পার করব। কেন? দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, কেননা সব থেকে যেটা কাছের গ্রামটা সেটাও কিন্তু প্রায় এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, প্রায় 1.5 মানে 1.5 দিন দূরে, 1.5 দিনের পথ এখনও, অর্থাৎ কাছাকাছি গ্রামে পৌঁছাতে গেলে আমাকে এখন 1.5 দিন হাঁটতে হবে, তবেই কিন্তু লেখক বা সেই ট্রাভেলার কিন্তু পৌঁছাতে পারবে। এর জন্য রাত্রিটা ওখানে থাকার জন্য তিনি রাজি হয়ে গেলেন, মানে প্রস্তাব দিলেন, এবং সেটা অ্যাকসেপ্টেড হলো। যাই হোক, দেয়ার আর 4 or 5 ভিলেজেস, সেখানে 4-5টা গ্রাম ছিল, ডিসপার্সড ফার ফ্রম ওয়ান আদার, যেটা একটা অপর থেকে দূরে ছড়িয়ে ছিটিয়ে, অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া, এই পাহাড়ের বিভিন্ন দিকে, অর্থাৎ পাহাড়ের সেই গোড়ার দিকে, বা পাহাড় যেখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, সেই জায়গা থেকে সেইখানে কয়েকটা গ্রাম ছিল 4-5টা, সেটা কিন্তু একসঙ্গে নয়, একত্রিত জায়গায় নয়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল সেখানে। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকল, সেখানে সেই গ্রামগুলোতে যারা বাস করে তারা বিশেষ করে কাঠুরে, যারা কিনা চারকোল বা কাঠ কয়লা তৈরি করে, সেই কাঠুরেরা, অর্থাৎ সেখানকার বাসিন্দাদের মূল জীবিকা ছিল কাঠ কয়লা তৈরি করা, উডকাটার্স তারা। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ, এইখান থেকে হচ্ছে গল্পের আসল মোড় ঘুরছে এখান থেকে। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ, সেই মেষপালক একটি ব্যাগ বের করে আনলেন, অ্যান্ড পোর্ড আ পাইল অফ অ্যাকর্নস আউট অন টু দ্য টেবল, এবং টেবিলের ওপরে তিনি ওক গাছের এক গাদা ফল ঢেলে দিলেন। হি বিগ্যান টু এক্সামাইন দ্যাম ওয়ান আফটার অ্যানাদার, তিনি সেইগুলোকে অত্যন্ত, মানে সেইগুলোকে কী করছে, তিনি বিজ্ঞান আরম্ভ করলেন, টু এক্সামাইন দ্যাম, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন একটার পর একটা, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, গভীর মনোযোগ দিয়ে। তাহলে হি বিগ্যান টু এক্সামাইন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, তিনি অত্যন্ত গভীর মনোযোগ সহকারে তিনি কী করলেন, সেগুলোকে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন, ঠিক আছে কিনা। সেপারেটিং, বিচ্ছিন্ন করছিলেন বা আলাদা করছিলেন, দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, অর্থাৎ ভালোগুলোকে আলাদা আলাদা করছিলেন, আলাদা রাখছিলেন সেই খারাপগুলো থেকে, অর্থাৎ সেখানে অনেক কটা রয়েছে, এই ছবিতে তোমরা দেখতে ঢালছে সেখানে, এবার ওখানে তো অনেক রকমের রয়েছে, ভালো খারাপ সব মিশ্রিত রয়েছে, সেখান থেকে তিনি ভালোগুলোকে বেছে নিচ্ছিলেন, আলাদা করছিলেন ভালোগুলোকে খারাপের থেকে। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকর্নস হি স্টপড, যখন তার সামনে 100টি সঠিক, একদম এক্স্যাক্ট, একদম সুন্দর ভালো যেটাকে বলি, যখন তার সামনে 100টা ঠিকঠাক ফল, ওক গাছের সেই বীজ যখন তার সামনে আসলো বা জমা হলো, তখন কি করলেন, হি স্টপ, তিনি থেমে গেলেন, অর্থাৎ 100টা তার দরকার ছিল, যে বিষয়টা, ঠিক আছে, গুনতে গুনতে 100টা হয়েছে, ঠিক আছে, বাকিগুলো আবার তিনি রেখে দিলেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং আমরা বিছানায় ঘুমাতে চলে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস, এই যে মানুষটার সঙ্গ আমাকে একটা শান্তির অনুভূতি জোগাতে পেরেছিল, অর্থাৎ শান্তির অনুভূতি এনে দিয়েছিল, অর্থাৎ এই যে লোকটার সঙ্গে রয়েছে, অর্থাৎ লেখক এতদিন একা একাই সেই অজানা জায়গা দিয়ে হাঁটছিলেন, কিন্তু এই একটি লোককে তো কাছে পেয়ে তার মনে হচ্ছে যে তার জীবনে শান্তি ফিরে এসেছে, একটু রিল্যাক্স হয়েছে, টেনশন মুক্ত হয়েছে, যাক কেউ তো আছে একজন, ঠিক আছে, সেই বিষয়টা। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, তাকে দেখে এরকম মনে হলো যে কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না, অর্থাৎ কোনো কিছুই তাকে যেন ডিস্টার্ব করতে পারবে না, তাকে দেখে এরকম ইমপ্রেশন আসলো, তাকে দেখে এরকম অনুভূতি হলো। আই ওয়াজ ইন্ট্রিগড, আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, আমি বেশ কৌতূহলী হলাম, এবং আমি আরও এই ম্যানটির সম্পর্কে বা এই লোকটির ব্যাপারে আরও কিছু জানতে আগ্রহী হলাম, ঠিক আছে। নেক্সট দেখো, বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন যাওয়ার আগেই, অর্থাৎ নেক্সট ডে, আজকে রাত্রে ঘুমিয়ে গেল, পরের দিন বেরোনোর আগেই, হি সোকড ইন আ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকাউন্টস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড, তাহলে পরের দিন যাওয়ার আগে, এটা লেখক আগের দিন হয়তো বলেননি, পরের দিন যাওয়ার আগে, অর্থাৎ তিনি যখন বাঁচলেন তার পরেই আগের রাত্রেই তিনি করলেন, পরের দিন যখন তিনি রওনা হবেন, জাস্ট তার যে উদ্দেশ্যে তিনি অ্যাকাউন্টগুলোকে বেছে রেখেছিলেন, সেই উদ্দেশ্যে যখন তিনি রওনা হবে ঠিক তার আগেই তিনি কী করেছিলেন, এক বালতি জলে তিনি সেই অ্যাকর্নগুলোকে, সেই ওক গাছের বীজগুলোকে বা ফলগুলোকে
তিনি শোক করে রেখেছিলেন, অর্থাৎ ভিজিয়ে রেখেছিলেন। ঠিক আছে, ভিজিয়ে রেখেছিলেন, যেগুলো কি হচ্ছে দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড, যেটা সে খুব যত্ন সহকারে গুনেছিলেন এবং বাছাই করে রেখেছিলেন, বা বাছাই করেছিলেন এবং গুনে রেখেছিলেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তিনি তার সাথে একটা লোহার রডও নিলেন, অ্যাজ আ ওয়াকিং স্টিক, ঠিক যেন হাঁটার দড়ি হিসেবে, ছড়ি হিসাবে, সরি। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, তিনি আমাকে আমন্ত্রণ জানালেন তার সঙ্গে যাবার জন্য। চলেন, অজ্ঞাতের বীজগুলো লাগিয়েছে, এই যে বিষয়টা। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস, সেই জায়গায় পৌঁছানোর পর, হি হ্যাড বিন হিডিং ফর, যে উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিল, অর্থাৎ যে জায়গায় তিনি যেতে চাইছিলেন সেই জায়গায় পৌঁছানোর পর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, তিনি তার সেই লোহার রড দিয়ে মাটিতে আঘাত করা শুরু করলেন, অর্থাৎ খোঁড়ার যে বিষয়টা। আমরা অনেক সময় এই লোহার রডের জায়গায় শাবল কথাটা মানে ইউজ করি আমরা, বিশেষ করে এরকম খুঁড়ে কিছু পোতার জন্য। যাই হোক, তিনি একটা আয়রন রড নিয়েছিলেন, লোহার রড, সেটা দিয়ে কিন্তু তিনি বারবার আঘাত করে মাটিতে আঘাত করে তিনি একটা গর্তের সৃষ্টি করছিলেন। দিস মেড আ হোল, এটার ফলে একটা গর্ত তৈরি হলো। ইন হুইচ, যার মধ্যে, হি প্লেসড অ্যান অ্যাকর্ন, তিনি একটা করে ওক গাছের বীজ রাখলেন। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেইন, এবং সেই গর্তটা আবারও তিনি বুঝিয়ে দিলেন, অর্থাৎ একটা ওক গাছ খুঁড়ছে, ওক গাছের বীজগুলো রাখছে, আবার ঢেকে দিচ্ছে, যেমন গাছের বীজ যেমন পুঁততে হয় ঠিক সেই রকমভাবেই। যাই হোক, হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তিনি ওক গাছ লাগাচ্ছিলেন। ইন দিস ওয়ে, এইভাবেই, হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকর্নস, তিনি তার 100টি ওক গাছের বীজ লাগিয়ে ফেললেন। উইথ গ্রেট কেয়ার, গভীর যত্ন সহকারে বা প্রচণ্ড যত্ন সহকারে তিনি 100টা বীজকে কিন্তু লাগিয়ে ফেললেন। হি টোল্ড মি দ্যাট, তিনি আমাকে জানালেন যে, ফর 3 ইয়ার্স নাও, এখন পর্যন্ত 3 বছর ধরে, হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, তিনি এইভাবে একাকী বা একা একাই তিনি গাছ লাগিয়ে চলেছেন, ওক গাছ যাই হোক লাগিয়ে চলেছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, তিনি 100,000 গাছ লাগিয়েছেন। অফ দিজ 100,000, 20,000 হ্যাড কাম আপ, কিন্তু তার মধ্যে যে 100,000-এর মধ্যে মাত্র 20,000 গাছ বেরিয়ে এসছে। স্বাভাবিক, এটা সব গাছ লাগালে যে সব গাছ ফলপ্রসূ হবে সেটা তো নয়, সব গাছ যে জন্মাবে বা বেরোবে এরকম নয়। ঠিক আছে, তো যাই হোক, তিনি 100,000 গাছ লাগিয়েছিলেন, তার মধ্যে মাত্র 20,000 গাছ সেটা বেরিয়ে এসছে, সৃষ্টি হয়েছে তার। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তেই, ঠিক এই মুহূর্তেই, দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, আমি তার বয়স নিয়ে ভাবতে শুরু করলাম, কত বছর হতে পারে লোকটার বয়স, এতদিন ধরে লাগিয়ে চলেছে গাছটা বলছে। ঠিক আছে, এই সময় কিন্তু তার এটা মনে হয়েছে লেখকের। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, তাকে দেখে নির্দ্বিধায় মনে হচ্ছে যে 50-এর বেশি হবে। হি 55, হি টোল্ড মি, তিনি জানালেন 55 বছর। তার লেখক আইডিয়া করলেন যে 50 বছর তো হবেই, কিন্তু তিনি জানালেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো অবশ্যই যে 55 বছর বয়স। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড ওয়াফিয়ার, তার নাম হচ্ছে এলজিয়ার্ড ওয়াফিয়ার। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স, সমতল ভূমিতে, অর্থাৎ পাহাড় থেকে নিচে নেমে যেসব জায়গায় সমতল ভূমিতে তার একটা খামার ছিল। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছিলেন। হি হ্যাড লস্ট হিজ অনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ, কিন্তু সে তার একমাত্র ছেলেকে এবং তারপর তার স্ত্রীকে হারান, তারা মারা যায়। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, তাই তিনি তারপরেই তিনি এই নির্জনতায়, এই একাকিত্বে তিনি চলে এসেছেন। হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, যেখানে তিনি ধীরে ধীরে জীবনযাপন করাটাকে বেছে নিয়েছেন, আনন্দ উপভোগ করছেন এই ধীরে ধীরে জীবনযাপন করাটাতে। উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, তার সেই ভেড়ার পাল আর কুকুরের সঙ্গে, তার ভেড়া পাল এবং কুকুরের সঙ্গে করে তিনি এই যে ঢিলে ঢিলা নর্মাল, কেউ বলার নাই, কেউ কিছু করার নেই, নিজের মতো করে বাসছেন, এই অবস্থায় তিনি কিন্তু এসছেন। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, তিনি আরও বললেন যে, দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, এই যে এলাকাটা, এই যে দেশটা, এটা গাছের অভাবে মরতে বসেছিল। হি হ্যাড রেড দ্যাট, তিনি আরও বললেন যে, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু,
কোনো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ করার না থাকায় হি হ্যাড রিজলভ, তিনি মনস্থির করেছিলেন টু রিমেডি দ্য সিচুয়েশন, এই অবস্থাটার বা এই পরিস্থিতিটির উন্নতি ঘটাতে। অর্থাৎ গাছগুলো হবে, জায়গাটা একটু ভালো হবে আগের চেয়ে, যে বিষয়টা কিছুই তো করার নেই। তিনি একটা সৃষ্টিমূলক কাজে নিজেকে নিয়োগ করেছিলেন। নেক্সট উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা পরের দিন আলাদা হয়ে গেলাম। অর্থাৎ লেখক চলে গেল তার নিজের উদ্দেশ্যে, আর সেই যে মেষপালক তিনি তার নিজের জায়গাতেই থেকে গেলেন। দ্য নেক্সট ইয়ার, পরের বছর, দ্য ওয়ার কেম, যুদ্ধ লাগলো, ইন হুইচ, যেটাতে আই ওয়াজ এঙ্গেজড ফর 5 ইয়ার্স, আমি 5 বছরের জন্য জড়িয়ে পড়লাম যুদ্ধের ক্ষেত্রে। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, যুদ্ধকে পিছনে ফেলেই, আই হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রিথ আ লিটল পিওর এয়ার, আমার প্রবল ইচ্ছা জাগলো বা ভীষণ ইচ্ছা হলো একটু টাটকা ফ্রেশ হাওয়া নিতে, ফ্রেশ একটু ব্রিথ করতে, হাওয়া বাতাস একটু গায়ে লাগবে এরকম। অ্যান্ড আই সেট আউট অ্যাগেন, এবং আমি আবারও বেরিয়ে পড়লাম, আবারও রওনা হলাম, অ্যালং দ্য ট্রেল, সেই পথ ধরে, থ্রু দ্যাট ডিজার্টেড কান্ট্রি, সেই পরিত্যক্ত দেশের মধ্যে দিয়ে, সেই এলাকাতে আবারও তিনি বেরিয়ে পড়লেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, সেই এলাকাটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সেই যে জায়গাটা, সেই পরিত্যক্ত জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বদলায়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, আগের দিন থেকেই, এমনকি আগের দিন পর্যন্ত, আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড, আমি সেই মেষপালকের কথাই ভাবছিলাম, হু প্ল্যান্টেড ট্রিজ, যে গাছ লাগাতো, অর্থাৎ যে গাছ লাগাতো আগের দিন পর্যন্ত কিন্তু সেই লেখকের, সেই মেষপালকের কথা কিন্তু লেখক ভাবছিলেন। 10,000 ওকস, 10,000 ওক গাছ, আই হ্যাড সেড টু মাইসেলফ, আমি নিজেই নিজের মনে মনে বললাম, মাস্ট রিয়েলি টেক আপ আ লট অফ স্পেস, নিশ্চয়ই অনেক জায়গা নিয়ে এসছে। অর্থাৎ 10,000 ওক গাছ যদি থাকে এখন বেঁচে, 10,000 ওক গাছ একটা বিশাল এলাকা নিয়ে রয়েছে, এই যে বিষয়টা। তারপরে দেখো, হোয়েন আই মেট এলজেড বাফিয়ার দিস টাইম, যখন আমি এইবার, যখন আমার এলজেড বাফিয়ার সঙ্গে দেখা, বাফিয়ারের সঙ্গে দেখা হলো, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, যুদ্ধ তাকে কোনো মতেই বিরক্ত করতে পারেনি, বা যুদ্ধ তাকে আদৌ বিচলিত করতে পারেনি। সে তার নিজের কাজ চালিয়ে গেছে, যুদ্ধ দিকে হয়েছে হয়েছে, কারণ তিনি একাকিত্বে জীবন কাটাচ্ছিলেন। তিনি কিন্তু ওয়ার বা যে যুদ্ধের এলাকা সেখান থেকে বহু দূরে ছিলেন, ফলে তার এই যুদ্ধের কোনো ইফেক্ট তার উপরে কিন্তু পড়েনি। তাই বলছে দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল, হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, তিনি তার গাছ লাগানো চালিয়েই গিয়েছেন, তিনি তার গাছ লাগানো নিয়েই থেকেছেন। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, 1910 সালের যে ওক গাছগুলি, তার এখন 10 বছর বয়স, সেগুলো এখন 10 বছরের পুরনো। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং সেগুলো আমার এবং তার থেকেও অনেক বেশি লম্বা হয়ে গেছে, স্বাভাবিক। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, লেখক তাকিয়েছেন, দেখো, দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, দৃশ্যটা ছিল চোখ জোড়ানো, অসম্ভব সুন্দর। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি নির্বাক হয়ে পড়েছিলাম। অ্যান্ড উই পাসড দ্য হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা সারা দিনটাই নীরব হয়ে কাটালাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার সেই বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে, দেখছে ঘুরে চারিদিক, এবং দৃশ্যটা এতটাই মুগ্ধকর লেগেছে লেখককে, যেটা কীরকম জায়গায় ছিল আজকে কীরকম জায়গায় হয়েছে, এই যে বিষয়টা, তাহলে সেই জায়গাটা দেখে, সেই সিনটা দেখে তিনি অসম্ভব মানে প্রকারের প্রভাবিত হয়েছেন, তিনি ইমপ্রেসড হয়ে গেছেন জিনিসটা দেখে, এবং সত্যি কথা বলতে তিনি সত্যিই অ্যাকচুয়ালি স্পিচলেস হয়েছেন, নির্বাক হয়েছেন, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, এবং সারা দিন তারা কী করছে, সেই বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বেরিয়েছে কোনো কথা না বলেই। ইট ওয়াজ ইন 3 সেকশন, এটা এটা 3 ভাগে বা 3 অংশে, বা এই জঙ্গলটা যেটা বিভক্ত ছিল। 11 কিলোমিটার্স লং ওভারঅল, সব মিলিয়ে 11 কিলোমিটার লম্বা, মানে ভগবানগোলা থেকে প্রায় জিয়াগঞ্জের মতো এত দূর, এত বড় একটা বন সে নিজে ক্রিয়েট করে ফেলেছে, যাই হোক। অ্যান্ড ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং এর সব থেকে যেটা প্রশস্ত বা চওড়া অংশটা, সেটা ছিল 3 কিলোমিটার ওয়াইড, সেটা 3 কিলোমিটার চওড়া ছিল, অর্থাৎ সবচেয়ে যে চওড়া জায়গাটা সেটা প্রায় 3 কিলোমিটার, অর্থাৎ তার একটা বন ক্রিয়েট করা হয়েছে যেটা কি 11 কিলোমিটার চওড়া, মানে লম্বা, মানে ভগবানগোলা থেকে জিয়াগঞ্জ পর্যন্ত এরকম লম্বা, 3 কিলোমিটার চওড়া, এতটা একটা বিশাল এলাকা নিয়ে তার সেই বনটা, সেই গাছগুলো গজিয়ে আছে।
হোয়েন আই কনসিডার দ্যাট, যখন আমি এটা বিবেচনা করলাম বা এটা যখন আমি ভেবে দেখলাম, দ্যাট যে দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, এই সমস্ত কিছু, এই যে সমস্ত গাছগুলো শুধুমাত্র এই একটা মানুষের হাত এবং এই একটা মানুষের আন্তরিকতায়, সোল অফ দিস ম্যান, এই লোকটির অন্তর থেকে এই গাছগুলো সৃষ্টি হয়েছে, গাছগুলো গজিয়ে উঠেছে, উইদাউট টেকনিক্যাল এইডস, কোনো প্রযুক্তিবিদ্যার সাহায্য ছাড়াই, কোনো লাঙল, না কোনো জলের ব্যবস্থা, না কোনো চাষবাসের ব্যবস্থা, কোনো কিছু ব্যবস্থা নেই, শুধুমাত্র এই একটা মানুষের প্রচেষ্টা এবং এই একটা মানুষের আন্তরিকতায়, এই যে কোনো প্রযুক্তিবিদ্যা ছাড়াই, টেকনিক্যাল কোনো সাহায্যতেই সে পায়নি, অথচ এই যে একটা সৃষ্টিমূলক তিনি কাজ করে ফেলেছেন। এই মুহূর্তে লেখকের বিবেচনা আসছে, মনে আসছে যে কি, আমার মনে হলো, ইট স্টাক মি দ্যাট, এটা আমার মনে হলো যে মেন কুড বি অ্যাজ ইফেক্টিভ অ্যাজ গড, মানুষ ভগবানের মতোই ফলপ্রসূ হয়ে উঠতে পারে, আদার দ্যান ডিস্ট্রাকশন, ধ্বংস ক্ষেত্র ছাড়া। অর্থাৎ এইখানে লেখক যখন দেখলেন যে এই একটা মানুষের দ্বারা এত কিছু সম্ভবপর হয়েছে, তখন লেখকের এটা মনে হয়েছে যে মানুষ যদি চেষ্টা করে, তাহলে সৃষ্টিমূলক কাজে, বিশেষ করে ধ্বংসের ব্যাপারটা আলাদা, কারণ ধ্বংসে সৃষ্টিকর্তা যদি কেউ থেকে থাকেন বা আমরা যদি বিশ্বাস করে থাকে, তাহলে তার উপর দিয়ে সৃষ্টি বা ধ্বংস কেউ করতে পারবে না, ঠিকই আছে। কিন্তু একটা মানুষের দ্বারা একটা 11 কিলোমিটার লম্বা 3 কিলোমিটার চওড়া একটা বনের সৃষ্টি হয়েছে, কেউ তাকে হেল্প করেনি, কোনো তার সাহায্য পায়নি, তিনি নিজে লাইফ কাটিয়েছে এবং সেটা একটা সৃষ্টিমূলক কাজে ব্যয় করেছে। তাহলে একটা মানুষ যদি একটা পারে এত কিছু করতে, তাহলে লেখক এটা মনে হয়েছে সঙ্গে সঙ্গে যে মানুষও কিন্তু ঈশ্বরের মতোই ফলপ্রসূ হয়ে উঠতে পারে, ইফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেন্স আদার দ্যান এক্সট্রাকশন, অর্থাৎ ধ্বংসমূলক কাজ ছাড়া সৃষ্টিমূলক কাজে মানুষ কিন্তু ঈশ্বরের মতোই সমতুল্য বা ফলপ্রসূ কাজ কিন্তু করতে পারে। ওকে, থ্যাংক ইউ, এটাই তোমাদের গল্প।